সঞ্জনার শ্বশুরবাড়ির পরিবার শুধুমাত্র মাছ মাংস খেতে পছন্দ করে, অর্থাৎ তারা প্রত্যেক দিন মাছ, চিকেন, মাটনের বিভিন্ন রকমের ডিশ দিয়ে ভাত রুটি খায়। এমনকি সকালবেলা ঘুম থেকে উঠেও তারা ব্রেকফাস্টে মাছ মাংস ছাড়া কিছুই বোঝে না। বিয়ের পর সঞ্জনার এরকম প্রত্যেক দিন মাছ মাংস খাওয়াতে আপত্তি হয়, কারণ সে ভেজ খাবার খেতে পছন্দ করে। আজকে আমি ব্রেকফাস্টে সবার জন্য গরম গরম লুচি, ছোলার ডাল আর পায়েস বানাবো, তার সাথে পনির পাসিন্দা বানাবো। এই ভেবে সঞ্জনা সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করে। এমন সময় সেখানে তার ননদ রুচিকা এবং বড় জা নিকিতা চলে আসে। তারা রান্নাঘরে এসে দেখে রঞ্জনা বিভিন্ন রকম ভেজ আইটেম দিয়ে ব্রেকফাস্ট তৈরি করতে ব্যস্ত, যা দেখে তাদের বিষয়টা মোটেই পছন্দ হয় না। এ কি বৌদি, রান্নার মধ্যে মাছ কিংবা মাংসের একটাও আইটেম নেই কেন? আজকে সকালবেলা দুই দাদা মিলে বাজারে গিয়ে মাটন, চিকেন, পাবদা মাছ, ভেটকি মাছ, মৌরালা মাছ, কই মাছ আরো কত রকমের মাছ কিনে নিয়ে এসেছে, কিন্তু তুমি এরকম নিরামিষ ব্রেকফাস্ট রান্না করছো কেন? সকালবেলা ঘুম থেকে উঠে মাছ মাংস খাবি কেন? ঠিক আছে, তোমাদের যদি নিরামিষ ব্রেকফাস্ট পছন্দ না হয় তাহলে আমি তোমাদের সবার জন্য ডিমের বড়া বানিয়ে দিচ্ছি। না না, আমরা কেউ ডিম খাই না, কারণ ডিম খেলে আমাদের অ্যালার্জি হয়। তুমি বরঞ্চ একটা কাজ করো, লুচি না করে মাছের কচুরি তৈরি করো, আর চিকেন দিয়ে চিকেন প্যাটিস বানাও, তার সাথে মাটন কিমা রান্না করো, আর ফিশ ফ্রাই করলে তো আরো ভালো হয়, কারণ এসব না খেলে আমাদের পেট ভরবে না। বড় জায়ের মুখে এমন কথা শুনে সঞ্জনা একেবারে অবাক হয়ে যায়, কারণ সেই সঞ্জনাকে একেবারে বিয়েবাড়ির মেনুর মতো খাবারের আইটেমের লিস্ট ধরিয়ে দেয়। কিন্তু সে যেহেতু সবেমাত্র সেই বাড়িতে বউ হয়ে আসে, তাই সে তার বড় জায়ের মুখের উপর কোনো কথাও বলতে পারে না। আচ্ছা ঠিক আছে, তোমরা যেগুলো বললে আমি সেগুলো রান্না করে দিচ্ছি। সঞ্জনার কথা শুনে রুচিকা এবং নিকিতা দুজনেই খুবই খুশি হয়। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সঞ্জনা সবার জন্য বিভিন্ন রকম মাছ এবং মাংসের খাবার দাবার রান্না করে। বাড়ির সবাই যখন একসাথে ব্রেকফাস্ট করতে বসে তখন ভালো ভালো ননভেজ আইটেম দেখে প্রত্যেকেই খুবই খুশি হয়। এই তো ছোট বৌমা আমাদের বাড়ির নিয়ম বুঝে গেছে। সঞ্জনা, তুমি প্রত্যেক দিন আমাদের জন্য এরকম মাছ মাংস দিয়ে বিভিন্ন ভালো ভালো খাবার দাবার রান্না করবে, কারণ আমরা মাছ মাংস ছাড়া অন্য কিছু খেতে পারি না। সব রান্নাই তো খুব ভালো হয়েছে ছোট বৌমা, কিন্তু এই কচুরি কি দিয়ে খাবো? তুমি তো কোনো আচার তৈরি করনি। হ্যাঁ বাবা, আমি আচার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, কারণ আমার মা খুব ভালো তেঁতুলের আর কুলের আচার বানাতে পারে। না না বৌমা, তুমি ভুল বুঝলে। আমি কুলের কিংবা তেঁতুলের আচারের কথা বলছি না, আমি তো চিংড়ি মাছের আচারের কথা বলছি। সকালবেলা বাজার থেকে কুচো চিংড়ি মাছ নিয়ে এলাম না, আমি তো ভেবেছিলাম তুমি আমাদের জন্য চিংড়ি মাছের আচার বানাবে। প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবে, তারপর চিংড়ি মাছের মধ্যে পরিষ্কার তেঁতুলের টক দিয়ে সুন্দর করে চিংড়ি মাছের আচার তৈরি করবে। এমন কথা শুনে সঞ্জনা একেবারে চুপ করে থাকে। কিছুক্ষণের মধ্যেই সবার ব্রেকফাস্ট হয়ে গেলে সঞ্জনা আবার রান্নাঘরে গিয়ে দুপুরবেলা রান্না করতে শুরু করে। আজকে সে দুপুরের খাবারে মাটন বিরিয়ানি, মাটন কোরমা, তার সাথে মাটন কষা রান্না করে। সেই সাথে ফ্রিজ থেকে কুচো চিংড়ি বার করে। সেগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে বেটে আচার তৈরি করতে গিয়ে প্রায় অর্ধেক বেলা পেরিয়ে যায়। রান্নাবান্না হয়ে যাওয়ার পর সঞ্জনার শাড়ি থেকে কেমন যেন মাছের আষ্টে গন্ধ বেরোতে শুরু করে। সারাদিন এরকম মাছ মাংসের মধ্যে থাকা যায় না, মাছ মাংসের গন্ধ নাকে আসলেই আমার বমি পেয়ে যাচ্ছে। তারপরে চিংড়ি মাছের আচার তৈরি করতে গিয়ে কত সময় পেরিয়ে গেল, এবার আমি বাড়ির কাজ করব কখন কি জানি। চিংড়ি মাছের আচার তৈরি করা হয়ে গেলে সে তার শ্বশুরবাড়ির লোকেদেরকে দুপুরবেলার লাঞ্চ পরিবেশন করে। রাত্রিবেলা সঞ্জনা ঠিক করে সে সাধারণ ভেজ স্যুপ খাবে, এমনকি সে তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য হালকা পাতলা স্যুপ তৈরি করে। কিন্তু সেদিন তার স্বামী এবং ভাসুর রেস্টুরেন্ট থেকে চিলি ফিশ মিক্স ফ্রাইড রাইস, তার সাথে চিকেন ফ্রাইড রাইস নিয়ে আসে। তোমাদের সারাদিন চিকেন আর ফিশ খেয়েও মন ভরলো না বলো, এখন আবার রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসেছো? আরে একটাই তো জীবন, সুতরাং মাছ মাংস খাবো না তো কি খাবো? ওইসব গরু ছাগলের মতো ভেজ খাবার খেতে ভালো লাগে না। আমরা সবসময় মাছ মাংস খেয়ে বেঁচে থাকতে চাই, আর আমাদের পেট মাছ মাংস ছাড়া অন্য কোনো খাবার চেনেও না। দীপক এই কথা বলে সঞ্জনাকে চুপ করিয়ে দেয়। দেখতে দেখতে এভাবে বেশ কিছুদিন পেরিয়ে যায়। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে সঞ্জনা যখন রান্নাঘরে যায় তখন সে দুর্গন্ধে কিছুতেই রান্নাঘরে দাঁড়াতে পারে না।
রান্নাঘর থেকে এরকম পচা পচা গন্ধ বেরোচ্ছে কেন? কতবার তোমাদেরকে বলেছি ফ্রিজের মধ্যে মাছ মাংস জমিয়ে রাখবি না, এই কারণেই রান্নাঘর দুর্গন্ধে ভরে গেছে। তুমি কি করে রান্নাঘরে দাঁড়িয়ে আছো কি জানি। দুর্গন্ধ কি বলছো? বলো সুগন্ধ। আজকে শ্বশুরমশাই সকালবেলা বাজারে গিয়ে শুটকি মাছ নিয়ে এসেছে, আর এটা শুটকি মাছেরই গন্ধ। প্লিজ তুমি এবার বলো না যে তুমি কোনোদিনও শুটকি মাছ খাওনি। সে কি, ওই নোংরা মাছ কেউ খায় নাকি? ইস বাবারি বাবা, রান্না করলে তো আরো বাজে গন্ধ বেরোবে, এই বাড়িতে টেকা যাবে না দেখছি। আমরা সবাই শুটকি মাছ খেতে খুব ভালোবাসি। তাছাড়া আমাদের ননদ রুচিকা সব থেকে বেশি শুটকি মাছ খেতে পছন্দ করে। আর এই বাড়িতে যখন শুটকি মাছ আসে তখন সবাই আমার হাতে শুটকি মাছ রান্নাই খেতে পছন্দ করে। তাই আজকে তোমাকে রান্না করতে হবে না, তুমি ঘরে গিয়ে আরাম করো। এই শুনে সঞ্জনা তখনই নিজের ঘরে চলে যায়। আর এদিকে নিকিতা সবার জন্য রসিয়ে কষিয়ে শুটকি মাছ রান্না করতে থাকে। কিন্তু শুটকি মাছের এতটাই দুর্গন্ধ যে সেই দুর্গন্ধ সঞ্জনার ঘর পর্যন্ত পৌঁছে যায়। ওরে বাবারে বাবা, কি বাজে গন্ধ বেরোচ্ছে, আমি কিছুতেই ঘরে থাকতে পারছি না। আমি বরঞ্চ ছাদে গিয়ে হাঁটাচলা করি, কারণ এরকম গন্ধে মোটেই টেকা যাবে না। এই বলে সঞ্জনা তাড়াতাড়ি করে ছাদে চলে যায়, কিন্তু সেখানে গিয়েও শুটকি মাছের গন্ধ আটকানো যায় না। দুপুরবেলা সবাই মিলে যখন একসাথে বসে শুটকি মাছ খায় তখন সঞ্জনাকে সেখানে বসেই ডাল ভাত খেতে হয়, কিন্তু তার শরীর যেন অসুস্থ হতে শুরু করে। দীপক, তুই এমন একখানা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস যে মাছ মাংস কিছুই খাওয়া শিখলো না। এমন কথা শুনে সঞ্জনার খুব খারাপ লাগে, কিন্তু সে কিছু বলতে পারে না। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন রুচিকার কলেজের রেজাল্ট বেরোয়, সে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করে। তাই সেদিন রুচিকার পরিবার ঠিক করে তারা বাড়িতে সবাই ভালো মন্দ খাওয়া দাওয়া করবে। বড় বৌদি, তুমি আমার জন্য মাটন কোরমা, পোলাও, চিংড়ি মাছের বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর চিকেন রেজালা রান্না করো। আচ্ছা ঠিক আছে। সঞ্জনা, তুমি আমার সাথে রান্নাঘরে চলো, কারণ আমি একা হাতে এত রান্না বান্না করতে পারবো না। আজকে আমাদের ননদ অনেক ভালো রেজাল্ট করেছে, তাই আমরা দুজনে মিলে সবার জন্য রান্না বান্না করব। না দিদি, আমার শরীরটা ভালো নেই, তাই আমি রান্নাঘরে গিয়ে ওই মাছ মাংসের গন্ধে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার গা গুলিয়ে আসে। তাছাড়া আজকে আমার বাবার জন্মদিন, তাই আমি বাপের বাড়িতে যাচ্ছি। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। এই বলে সঞ্জনা বাপের বাড়িতে চলে যায়, যা দেখে তার শ্বশুরবাড়ির লোকেদের খুব খারাপ লাগে, কিন্তু তারা সঞ্জনাকে আটকাতে পারে না। অন্যদিকে নিকিতা তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য মাছ মাংসের বিভিন্ন রকম ভালো মন্দ খাবার দাবার রান্না করে। তারা একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করে। কিন্তু সঞ্জনা বাপের বাড়িতে গিয়ে তার মন পছন্দের পনিরের বিভিন্ন রকম খাবার খায়। বাপি, আমার একদম শ্বশুরবাড়িতে যেতে ইচ্ছে করছে না, কারণ ওখানে গেলেই দেখবো যে টেবিলের উপর মাছ মাংস সাজানো আছে। আমার একদম মাছ মাংস খেতে ভালো লাগে না। এরকম বলতে নেই, তুই নিরামিষ খেতে পছন্দ করিস মানে এই নয় যে সকলে নিরামিষ খেতে পছন্দ করবে। আর এখনকার দিনে বেশিরভাগ বাঙালিরাই মাছ মাংস খেতে পছন্দ করে। কথাই আছে মাছে ভাতে বাঙালি, তাই অত কিছু মনে করিস না। আর হ্যাঁ, যাওয়ার সময় কিন্তু কেক আর খাবার দাবারগুলো নিয়ে যেতে ভুলিস না, কেমন? স্বপনবাবু এই কথা বলে মেয়েকে চুপ করিয়ে দেয়। কয়েক ঘন্টা পর সঞ্জনা শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার সময় বাপের বাড়ি থেকে সবার জন্য কেক এবং বিভিন্ন রকমের পনিরের আইটেম নিয়ে যায়, কিন্তু সেই নিরামিষ খাবার তার পরিবারের মোটেই পছন্দ হয় না। তুমি বেকার বেকার এসব মামুলি ভেজিটেরিয়ান খাবার নিয়ে আসতে গেলে, কারণ আমরা সকাল থেকে মাছ মাংস খাচ্ছি, আমাদের আর এসব খাবার খাওয়ার ইচ্ছা নেই। তুমি বরঞ্চ এই ব্যাগ ভর্তি খাবার ফ্রিজে তুলে রেখে দাও। এই শুনে সঞ্জনা খাবারগুলো ফ্রিজে তুলে রেখে দেয়। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। ইতিমধ্যে রুচিকার বিয়ে দেওয়ার জন্য তার পরিবার সম্বন্ধ খুঁজতে শুরু করে। রুচিকা যেহেতু দেখতে সুন্দর, তাই তার সাথে নীলেন্দুর সম্বন্ধ ঠিক হয়। নীলেন্দু অনেক বড় কর্পোরেট সেক্টরে চাকরি করে। নীলেন্দু এবং রুচিকা দুজনই দুজনকে খুবই পছন্দ করে। যেদিন নীলেন্দু তার মাকে নিয়ে বিয়ের পাকা কথা বলতে আসবে ঠিক তার আগের দিন, আমি তো জানতাম আমার ননদের সাথে ভালো বাড়ির ছেলেরই বিয়ে ঠিক হবে। আমার ননদ কি কম সুন্দর দেখতে নাকি? তাছাড়া মাছ মাংস খেয়ে গায়ে একটা অন্য রকমের গ্লেজ আছে। আমার ননদ কি বাড়ির ছোট বউ নাকি যে নিরামিষ খেয়ে শুকিয়ে থাকবে? বড় বৌদি, কালকে তুমি আমার জন্য মটন সিঙ্গারা আর চিংড়ি মাছের মালাইকারি রান্না করবে। দুপুরবেলা ভালো করে খেয়ে দে, তারপর বিকেলবেলা সেজে গুজে আমি সবার সামনে বসবো।
রুচিকার কথা শুনে সবাই খুবই খুশি হয়। পরের দিন সকালবেলা থেকেই বাড়িতে মাছ মাংস রান্না শুরু হয়ে যায়। কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকেই রুচিকা দেখে যে তার মাথা থেকে শুধুমাত্র তেল গড়াচ্ছে। এমনকি আয়নার দিকে তাকিয়েও দেখে তার সারা মুখ লাল গোটা গোটাই ভর্তি হয়ে গেছে। এমনকি তার গায়েও ভীষণ পরিমাণে র্যাশ বেরোয়। তার রূপের এরকম অবস্থা হয় যে সে কান্নায় ভেঙে পড়ে। রুচিকার এমন অবস্থা দেখে তার বাড়ির লোকেরাও ভয় পেয়ে যায়। আজকে এই মেয়েটাকে ছেলের বাড়ির লোকেরা দেখতে আসবে, আর মেয়েটার একই অবস্থা হয়ে গেল। আমার মেয়ের মনে হয় আর বিয়ে হবে না। সবাই মিলে তখনই বাড়িতে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে। ডাক্তারবাবু রুচিকার চিকিৎসা করার পর জানায়, আসলে আপনারা এত বেশি পরিমাণে মাছ মাংস খেয়েছেন যে তেল চর্বি ওর গায়ে ভীষণ পরিমাণে জমে গেছে। তাইও মোটা হয়নি ঠিকই, কিন্তু ওর স্কিনের ওপর প্রচুর এফেক্ট হয়েছে। এমনকি ওর পিসিওডিও আছে। তাই এখন আর কিছু করার নেই। এখন থেকে ওকে ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে, আর হালকা পাতলা খাবার খেতে হবে। মাছ মাংস খাওয়া যাবে না, বুঝেছেন? ডাক্তারবাবু যখন এই কথা বলে তখন সবাই খুবই দুশ্চিন্তায় পড়ে। আমি এই কারণেই আপনাদেরকে প্রত্যেকদিন মাছ মাংস খেতে বারণ করতাম, কিন্তু আপনারা তো আমার কথা শুনবেন না। এখন দয়া করে রোজ রোজ মাছ মাংস খাওয়া বন্ধ করুন, সপ্তাহে একদিন মাংস খাবেন। কিন্তু তখনও পর্যন্ত কারোর দুশ্চিন্তা শেষ হয় না। তাই শেষ পর্যন্ত সঞ্জনা নীলেন্দুকে ফোন করে বলে, দেখো ভাই, আজকে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের শরীরটা ভীষণ খারাপ। আসলে ওরা মাছ মাংস খেতে এতটাই ভালোবাসে যে মাছ মাংস পেটে গিয়ে ওদের পেটে গোলযোগ তৈরি হয়েছে। তোমাকে বলতেও লজ্জা লাগছে, কিন্তু তুমি যেহেতু এই বাড়ির জামাই হবে তাই বলছি। ওনারা সকালবেলা থেকে 100 বার পটিতে গেছে। তাই আজকে যদি তোমরা না এসে কিছুদিন পরে আসতে তাহলে খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না বৌদি, আমরা কিছুদিন পরেই না হয়ে যাবো। আর এরকম শরীর খারাপ হওয়ার কারণেই তো আমি মাছ মাংস খেতে বেশি পছন্দ করি না। আর তাছাড়া আমাদের বাড়িতে সবসময় ভেজ খাবার খেতেই পছন্দ করি, মাঝে মধ্যে মাছ মাংস খাই। নীলেন্দুর কথা শুনে রুচিকার বাড়ির লোকেরা খুবই খুশি হয়। সেদিন থেকে রুচিকা তার শরীরের খেয়াল রাখতে শুরু করে। এমনকি তাদের পরিবারের প্রত্যেকে আর রোজ রোজ মাছ মাংস খায় না। মাঝে মাঝে মাছ মাংস খেলেও তারা পাতলা ঝোল ছাড়া কিছুই খেতে চায় না। এরই মধ্যে একদিন নীলেন্দু তার পরিবারকে নিয়ে রুচিকাকে দেখতে আসে। তাদের সবারই রুচিকাকে খুব পছন্দ হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি রুচিকা বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে যায়। দত্তপুকুর গ্রাম থেকে অনেক দূরের এক শহরে মেধা একটি প্রাইভেট কোম্পানিতে ধোয়া মোছা সাফ সাফাইয়ের কাজ করত। মেধা তার বাবা ও মায়ের সঙ্গে অত্যন্ত দারিদ্রতার মধ্যে দিয়ে জীবনযাপন করছিল। তার বাবা রামলাল গ্রামের লোকের জমিতে চাষের কাজ করত, অর্থাৎ দিনমজুরি করত। মেধা তার বাবার উপর থেকে আর্থিক চাপ কমানোর জন্যই শহরে কাজে যাওয়া শুরু করেছিল। একদিন মেধা তার কাজ সেরে যখন অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন সিকিউরিটি গার্ড তাকে দেখে বলে, এই যে দাঁড়াও দাঁড়াও, খাতে এন্ট্রি করতে হবে। তুমি প্রত্যেকদিন কিছু না লিখেই চলে যাও, আবার অফিস আসার সময় নাম এন্ট্রি করো না। ও বাবা, এসব কি আমাকেও করতে হবে নাকি? আমি কি এখানে চাকরি করি? আমি তো ধোয়া মোছার কাজ করি। হ্যাঁ, সবাইকেই করতে হবে, সবার জন্য সমান রুলস। বলো, নাম বলো, কখন ঢুকেছিল অফিসে সেটাও বলো, আর এখন বাজে 5:30। আর ফোন নাম্বারটা বলো, তোমার ফোন নাম্বারও তো দেওয়া নেই। ফোন নাম্বার? আমার ফোনই নেই, আর আমি ফোন নাম্বার পাবো কোথায়? ফোন নাম্বার ছাড়া যা যা বললে সবই আমার কাছে আছে। মানে ফোন নাম্বার বাদে সব বলতে পারবো। সে কি, তুমি কোন জগতে থাকো যে তোমার কাছে ফোন নেই? এ আবার হয় নাকি? শুধু শুধু আর কি মেরো না। তোমার ফোন নাম্বার নিয়ে আমি তোমাকে মিসড কল দেবো না, ভয় নেই। আমার বউ বাচ্চা আছে বাড়িতে। নাম্বারটা বলো, না হলে স্যার আমাকেই বকবেন। আমি সত্যি বলছি, ফোন নেই। আর আমি পৃথিবীর নয়, মঙ্গল গ্রহের মানুষ। ওই তো স্যার আসছেন। স্যার দেখুন না, আমার ফোন নেই বলছি আর বিশ্বাস করছে না, আমাকে যেতেও দিচ্ছে না। রামপ্রসাদ বাবু ছিলেন ওই কোম্পানির মালিক। তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি তার কোম্পানির ছোট বড় সমস্ত এমপ্লয়ি বা কাজের লোকের সঙ্গে খুব নম্রভাবে ব্যবহার করতেন। এই রাম, পৃথিবীতে সব মানুষের একই রকম অবস্থা হয় না। এখনো অনেক গ্রাম আছে, অনেক জায়গা আছে যেখানে যাদের কোনো মোবাইল ফোন নেই। এটাই অবিশ্বাস করার মতো কিছু নেই, বুঝলি? ছেড়ে দে একে। মেধা, কোনো অসুবিধা নেই, তুমি যাও যাও, আমি দেখে নিচ্ছি, যাও তুমি। সেদিন অফিসে মেধার অনেক বেশি কাজ ছিল বলে এমনিতেই তার খুব দেরি হয়ে গিয়েছিল। তাই সে তাড়াতাড়ি করে তার সাইকেল নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওদিকে মেধার বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তার মা খুব চিন্তা করতে থাকে। কি গো,
এত দেরি হয়ে গেল, মেয়েটা এখনো বাড়ি ফিরছে না। এত দেরি তো করে না কোনোদিন। ওর কি কোনো বিপদ আপদ হলো নাকি বলো তো? মেয়েটার কাছে একটা ফোনও নেই যে ওকে ফোন করে জিজ্ঞাসা করব কোথায় আছে, কখন আসবে। আরে কল্যাণী, মেয়েকে ফোন করবে কি দিয়ে তুমি? ওকে ফোন করার জন্য আমাদের কাছে ফোনও তো থাকা দরকার। আমাদের গ্রামে তো কারোর কাছেই ফোন নেই তেমন। সেই পানওয়ালার কাছে একটা ফোন আছে, তাও আবার 2 মাইল দূরে হেঁটে যেতে হবে। তুমি চুপ করো, আজীবন শুধু বাহানা করেই কাটিয়ে দিলে। মেয়েটা অত দূরে শহরে কাজে যায়, ওর কাছে তো একটা ফোন থাকা খুব দরকার বলো। আর ওকে ফোন করার জন্য আমাদের কাছেও তো ফোন থাকা চাই। কিছুক্ষণের মধ্যেই মেধার সাইকেলের ঘন্টির আওয়াজ পাওয়া যায়। কল্যাণী দেবী জানালা দিয়ে মেধাকে দেখতে পেয়ে মনে মনে স্বস্তি পায়। কি রে, আজকে এত দেরি হলো কেন তোর বাড়িতে আসতে? তুই জানিস আমরা কত চিন্তা করছিলাম তোর জন্য। মা, আজকে একটু বেশি কাজ করতে হয়েছে। আমাদের অফিসে কালকে একটা বড় মিটিং আছে, বড় বড় অফিসাররা আসবে, তাই অফিস একেবারে চকচক করার জন্য অনেক কাজ করতে হয়েছে। কাজ বেশি ছিল একবার বলবি তো যে তোর আসতে দেরি হবে। মা, আমি কি করে বলবো? আমি পায়রাকে দিয়ে চিঠি লিখে পাঠাবো নাকি এবার তোমাদের? আজকের দিনে সবার কাছে ফোন থাকে আর আমার কাছে নেই। আজকে অফিসে রেজিস্টার্ডের খাতাতে লেখার জন্য ফোন নাম্বার চাইছিল, আমার কাছে ফোন নেই শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল। মেধাকে এভাবে কাঁদতে দেখে রামলাল বলে, কাঁদিস না মা, আমি আজকেই তোকে ফোন কিনে দেব। কল্যাণী, মেধার বিয়ের জন্য আমি যে টাকা জমাচ্ছি না, ওখান থেকে কিছু টাকা নিয়ে যাও আর 2টো ফোন নিয়ে এসো। কারণ একটা মেয়েদের কাছে থাকবে আর একটা আমাদের কাছে থাকবে। তুমি যখন ইচ্ছে তোমার মেয়েকে ফোন করে জিজ্ঞাসাও করে নিতে পারবে কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, বুঝেছো? মেধা এটা শুনে খুব খুশি হয়। সে তার মায়ের সঙ্গে গিয়ে 2টো ফোন এবং সিম কার্ড কিনে নিয়ে আসে। মেধা নতুন ফোন পেয়ে খুব খুব খুশি হয়। পরের দিন সে ফোনটা নিয়ে কাজে যায়। অফিসে গিয়ে সে তাদের কোম্পানির মালিকের মেয়ে রিম্পাকে দেখতে পায়। রিম্পা যখনই তার বাবার অফিসে আসতো তখনই সে মেধার সঙ্গে গল্প করত, কারণ মেধার সঙ্গে কথা বলতে তার খুব ভালো লাগতো। আরে দিদিমণি, তুমি কখন এলে? হ্যাঁ রে, বাবার জন্য ওয়েট করছি। আজকে আমি বাবার সাথে নতুন ফোন কিনতে যাব। দেখ না কখন থেকে দাঁড়িয়ে আছি, বাবা বেরোচ্ছেই না। আজকে তো স্যারের অনেক বড় বড় লোকের সঙ্গে মিটিং আছে, ওই জন্য দেরি হচ্ছে। আর তুমি আজকে নতুন ফোন কিনতে যাবে? আমার বাবাও কালকে আমাকে ফোন কিনে দিয়েছে। কি তাই নাকি? কই তোর ফোনটা দেখি তো। নতুন ফোনে দুজনে মিলে সেলফি তুলি চল। মেধা তার ব্যাগ থেকে ফোনটা বের করে রিম্পার হাতে দেয়। এ বাবা, এটা তো কিপ্যাড ফোন রে পাগলি, এতে সেলফি তোলা যাবে না। এটাই তো ক্যামেরা নেই, এটা দিয়ে তুই শুধুমাত্র ফোন করতে পারবি আর রেডিওতে গান শুনতে পারবি। আর কিছুই হবে না। আচ্ছা ছাড়, আয় আমার পুরানো ফোন দিয়ে তোর সঙ্গে একটা সেলফি তুলি। ঠিক আছে তোলো। আসলে এটা আমার জীবনের প্রথম ফোন তো, তাই আমি এসব ব্যাপারে কিছু জানি না, বুঝেছো? তুমি তো অনেক কিছু জানো। রিম্পার স্মার্টফোন দেখে মেধা একেবারে অবাক হয়ে যায়। ওরে বাবা, এত বড় ফোন তোমার! তোমার ফোনের কাছে তো আমার ফোন কত ছোট, আর দেখতেও একেবারে আলাদা, মনে হচ্ছে একটা ছোট টিভি। আমারটা হলো স্মার্টফোন আর তোরটা কিপ্যাড ফোন, তাই জন্য বুঝলি। আয় এবার ফটো তুলি। ওই তো বাবা চলে এসেছে। ও বাবা, আমাকে নতুন ফোন কিনতে নিয়ে চলো, এখনই চলো, আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। কি নতুন ফোন? কিন্তু কেন? তোমার ফোন আছে তো, কয়েক মাস আগেই কিনে দিয়েছি। আবার ফোন কিসের জন্য লাগবে তোমার? কয়েক মাস আগে কোথায়, 8 মাস হয়ে গেছে বাবা। এই ফোনটা ব্যবহার করতে করতে আমি বোর হয়ে গেছি, আর এতে ভালো ফিচার্স নেই। আমাকে অন্য ফোন কিনে দাও, যেটাই ভালো ফিচার্স থাকবে, ফাংশন থাকবে, আর ক্যামেরা কোয়ালিটি খুব ভালো হবে এমন। দিনে দিনে তোর অভ্যাস বাজে হয়ে যাচ্ছে। এই মেয়েটাকে দেখে কিছু শেখ, তোর মতোই বয়স, আর এখনো এর কাছে কোনো ফোন নেই। ফোন ছিল না, ওর বাবা ওকে ফোন কিনে দিয়েছে। লোকের কথা ছাড়ো, তুমি চলো এবার, ব্যাস। রিম্পা তার বাবার হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। রামপ্রসাদ বাবু বাধ্য হয়ে তার মেয়েকে নতুন ফোন কিনে দেয়। এদিকে মেধা মনে মনে ভাবে, ম্যাডামের কাছে অত দামি বড় ফোন আছে, আর তবুও নতুন ফোন নেবে বলছে। আর আমি আমার জীবনের প্রথম ফোন পেয়েছি, তবু একটা কম দামি কিপ্যাড ফোন, সেলফিও তোলা যায় না। ছি! মেধার মন সেদিন খুব খারাপ ছিল। সে বাড়ি এসে দেখেছে তার বাবা মা ফোন নিয়ে কিছু একটা করছে। কালকেই ফোনটা কিনে আনলাম,
আর তুমি খারাপ করে দিয়েছো তো। নাও এবার বোঝো ঠেলা। আমি কোথায় খারাপ করলাম? আমি তো মেধাকে ফোন করতে যাচ্ছিলাম, আর দেখো না কি কোথায় চালু হয়ে গেছে, কেমন একটা আওয়াজও বের হচ্ছে। আচ্ছা, এই ফোনটাকে বললে এই ফোনটা কি মেধাকে মিসড কল দেবে? এসব দেখে মেধা মনে মনে ভাবে, আমার বাবা মায়ের এত বয়স হয়ে গেছে, তবু এই বয়সে প্রথম ফোন কিনলো। আমি তো সেই হিসেবে অনেক ভালো অবস্থায় আছি। যাই হোক, বাবা মা আমাকে ফোন কিনে দিয়েছে, কম দামি হলেও এটাই আমার কাছে অনেক দামি। মা, বাবা, কি করছো তোমরা ফোন নিয়ে বলো তো? তুই এসে গেছিস মা? দেখ না কি হয়েছে, ফোনটা খারাপ হয়ে গেল মনে হয়। না বাবা, খারাপ হয়নি, তুমি ভুল করে গেম চালিয়ে দিয়েছো। আমি বন্ধ করে দিচ্ছি। এই নাও, দাঁড়াও, আমি তোমাদের ফোনের ফাংশনগুলো বুঝিয়ে দিচ্ছি। এসো। মেধা, এই ফোনে ফাংশনও হয়? আমরা ফাংশন দেখতে পাবো? নাচ গান হবে? আরে না মা, ওই ফাংশন না গো, মানে ফোনের কাজগুলো শিখিয়ে দেব বললাম। সবাই মিলে একসঙ্গে কিছুক্ষণ গল্প করে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন মেধা রীতিমতো তার কাজে বেরিয়ে যায়। মেধা তার কাজে ব্যস্ত ছিল, তখন সে দেখে যে রিম্পা হাতে করে একটি নতুন ফোন নিয়ে হেঁটে হেঁটে আসছে। এই দেখ মেধা, আমার নতুন ফোন, 40,000 টাকা দাম এটার। এর ফটো কোয়ালিটি দেখলে না তোর মাথা খারাপ হয়ে যাবে। আয়, সেলফি তুলে দেখাচ্ছি তোকে। বাবা, এত দাম! এই ফোনটা তো আরো বড় আগেরটার থেকে। আচ্ছা দিদিমণি, তোমার আগের পুরনো ফোনটা কি করলে গো? ওটা আছে তো, আমার কাছেই আছে। আমি এবার থেকে দুটো ফোন ব্যবহার করব। দুটো ফোন ব্যবহার করতে খুব ভালো লাগে। একটা দিয়ে বন্ধুদের সঙ্গে ফোন আর চ্যাটিং করব, আর একটাই শুধু গেম খেলবো। এই দেখ, আমার ফোনে আরো অনেক অপশন আছে। রিম্পা তার নতুন ফোনটা নিয়ে মেধাকে অনেক কিছু বলতে থাকে। তখন সেখানে রামপ্রসাদ বাবু আসে। রিম্পা, তুমি এসে গেছো? তোমার পুরানো ফোনটা আমাকে দিয়ে দাও। আর তাছাড়া আমার ফোনটা অনেকদিন ধরেই ডিস্টার্ব করছিল। আমি আর নতুন ফোন কিনবো না, তোমার পুরানো ফোনটাই ব্যবহার করব। কি? না, আমি আমার পুরানো ফোন দেব না তোমাকে। তুমি নতুন কিনে নাও না। আমাদের কি টাকার অভাব আছে নাকি? আমি দুটোই ফোন ব্যবহার করব। টাকার অভাব নেই ঠিকই, কিন্তু টাকার অপচয় করারও কোনো ইচ্ছে নেই আমার। বেশি না বকে ফোনটা দাও বলছি। মেধাকে দেখে শেখো কিছু, তোমার মতোই বয়স, আর ওর কাছে একটা সাধারণ কিপ্যাড ফোন আছে। বাবা, তুমি মেধার সঙ্গে আমার তুলনা কেন করো সব সময়? ও গরিব আর আমরা তো বড় লোক। আমাদের কাছে ও ধোয়া মোছার কাজ করে মাত্র। চুপ করো রিম্পা, ও যে কাজই করুক না কেন, ও এই কাজটা করে ওর বাবা মাকে সাহায্য করে। আর তুমি কি করো? টাকার মর্ম বুঝেছো কোনোদিন? শুধু তো টাকা ধ্বংস করতেই শিখেছো তুমি। রিম্পা এটা শুনে খুব রেগে যায়, আর সে রাগ দেখিয়ে তার দুটো ফোনই ছুঁড়ে ফেলে দেয়। দুটোই ফোন ভেঙে চুরমার হয়ে যায়। নাও, তোমার ফোন চাই বলছিলে না? ধরো তোমার ফোন। আমার লাগবে না কোনো ফোন। এই সর মেধা। রিম্পা মেধাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, আর তখনই মেধার হাত থেকে তার কিপ্যাড ফোনটাও পড়ে যায়। মেধার ফোনটাও ভেঙে যায়। মেধা তার ভাঙা ফোনের দিকে তাকিয়ে কাঁদতে শুরু করে। আমার ফোনটা ভেঙে গেল। আমার বাবা অনেক কষ্ট করে এই ফোনটা আমাকে কিনে দিয়েছিল, আমার বিয়ের জন্য জমানো টাকা দিয়ে। এটা কম দামি তোমার কাছে হতে পারে দিদিমণি, কিন্তু এটার মূল্য আমার কাছে অনেক ছিল। আমি আমার বাবার পরিশ্রমের টাকার মূল্য রাখতে পারলাম না। এবার কি হবে? মেধা, তুমি কেঁদো না মা। আমি তোমাকে দেখে আজকে বুঝলাম যে তোমার বাবা মা গরিব হলেও তোমাকে জীবনের সঠিক শিক্ষা দিতে পেরেছে। তোমার বাবার পরিশ্রমের টাকার মূল্য যে কতটা সেটা তুমি খুব ভালো করেই বুঝেছো, কিন্তু আমি আমার মেয়েকে আজ পর্যন্ত সেটা বোঝাতে পারলাম না। রিম্পা তার বাবার মুখে এমন কথা শুনে এবং মেধাকে তার কম দামি ফোনের জন্য এভাবে কাঁদতে দেখে সে তার ভুল বুঝতে পারে। মেধা, আমাকে ক্ষমা করে দে বোন। আমি ইচ্ছা করে তোর ফোন ভাঙতে চাইনি রে। আমাকে ক্ষমা করে দাও বাবা তুমিও। আমি আর কখনো টাকার অপচয় করব না, কথা দিচ্ছি। রামপ্রসাদ বাবু তার মেয়ের কথা শুনে খুব খুশি হয়। সে সেদিনই আবার দুটো স্মার্টফোন কিনে নিয়ে আসে। একটা ফোন সে মেধাকে দেয়, আর একটা ফোন সে তার নিজের মেয়ে রিম্পাকে দিয়ে দেয়। মেধা নতুন স্মার্টফোন পেয়ে খুব খুশি হয়। সে বাড়িতে এসে তার বাবা মাকেও ফোনটা দেখালে তারাও ভীষণ খুশি হয়। মেধা কখনো ভাবেনি যে সে জীবনে কখনো এত দামি স্মার্টফোন ব্যবহার করতে পারবে।